আসসালামু আলাইকুম। আমরা সকলেই অবগত আছি যে গতকালকে একটি নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রমকে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। এখন স্বভাবতই এটি নিয়ে সমাজে প্রশ্ন উঠেছে যে আ একটি যথাযথ বিচারিক প্রক্রিয়ার ভিতর দিয়ে না গিয়ে কেবলমাত্র একটি এক্সিকিউটিং অর্ডারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এইটি প্রক্রিয়াগতভাবে ঠিক হলো কি না। এই প্রশ্নটির একটি পর্যালোচনামূলক আলোচনা করার জন্য আমাদেরকে আহ, আহ, উম, এক ধাপে ধাপে যদি আমরা ঢুকতে চাই এই প্রশ্নটার গভীরে, তাহলে প্রথমেই আসে যে নির্বাহী আদেশ বা এক্সিকিউটিং অর্ডার। নির্বাহী আদেশটা আসলে কি, এবং একটা নির্বাহী আদেশের বৈধতা আসলে কি? আহ, একটি নির্বাহী আদেশ হচ্ছে রাষ্ট্রে বিদ্যমান যে আইন, সেই আইন সে বাস্তবায়ন অথবা কার্যকর করার জন্য নির্বাহী বিভাগের প্রধান অথবা নির্বাহী বিভাগের যে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা যে কোনো সিদ্ধান্ত যখন নেন সেটাকে এক্সিকিউটিং অর্ডার বলে। অর্থাৎ একটা আইন থাকবে, একটা নীতিমালা থাকবে রাষ্ট্রের, তাই সেই আইনের প্রয়োগ এবং বাস্তবায়নের জন্য নির্বাহী বিভাগ নানান ধরনের আদেশ দিবেন, এবং সেই আদেশটা কোনোভাবেই আইন বহির্ভূত হইতে পারবে না। তাইলে আহ, আইন চলে আসলো আমাদের আলোচনায়। আইনের বৈধতা কি? আইন 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 কিসের ভিত্তিতে তৈরি হয়? এটা তাহলে আমাদেরকে এখন আলাপ করতে হবে। একটা আইনের বৈধতা হচ্ছে সংবিধান অথবা গঠনতন্ত্র। কোনো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের ইচ্ছা বা আকাঙ্ক্ষার প্রতিফলন রূপে যে সংবিধান হাজির থাকে, সেই সংবিধানের অধীনে বা ওই সংবিধানের নীতিমালা ও আইনি কাঠামোর ভিতরে এক্সিকিউটিং অর্ডারগুলো হইতে হবে। যদি সেটা না হয় তাহলে এক্সিকিউটিং অর্ডার বৈধ হবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যে এক্সিকিউটিং অর্ডারটি হলো সেটা কি বিদ্যমান আইন এবং সংবিধান মেনে হলো কি না? সংক্ষিপ্ত উত্তর হচ্ছে না, হয় নাই সেটা। এক্সিকিউটিং অর্ডার এইভাবে রাজনৈতিক কোনো দলকে বিচারিক প্রক্রিয়ার বাইরে গিয়ে নিষিদ্ধ করতে পারে না। তাহলে কি এই এক্সিকিউটিং অর্ডারটি অবৈধ হয়ে গেল? এটা কি আসলে মানে ঠিক হলো কি না, এটা নিয়ে তো মূলত সব আলাপ আলোচনা তর্ক বিতর্কগুলো হচ্ছে। এইখানে এই আলাপটা যে এই এক্সিকিউটিং অর্ডারটা যদি আইন বহির্ভূত হয় তাহলে সেটা অবৈধ হবে কি না, সেই সেই প্রশ্নের উত্তরে যদি আমরা যাইতে চাই তাহলে আমাদেরকে আরও একটু গভীরে যাইতে হবে যে সংবিধানের বৈধতা আসলে কি, আর সংবিধান জিনিসটাই আসলে কি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবিধান হচ্ছে জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার সামষ্টিক প্রতিফলন। অর্থাৎ জনগণের একটি ক্ষুদ্র অংশ যদি একটা বিষয়ে একমত হয়, একটা বৃহৎ অংশ যদি সেই ব্যাপারে তার ইচ্ছাটা যদি এক না হয়, সেটা সংবিধানে প্রতিফলিত হবে না। সংবিধানে প্রতিফলিত হবে সমস্ত জনগোষ্ঠীর, কমিউনিটির যে কমন যে ইচ্ছেগুলো, তারা রাজনৈতিকভাবে একটি রাষ্ট্র কীভাবে গঠন করতে চায়, সেই জায়গা থেকে কমননেসগুলো একসাথে করে একটা নীতিমালা তৈরি করা হয়, যেই নীতিমালার অধীনে সমস্ত আইন, প্রশাসন ইত্যাদি একটা রাষ্ট্রের পরিচালিত হবে। তাহলে আমাদের যে সংবিধানটি আছে, 1971 সালে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম, এবং সেই স্বাধীনতার ফলস্বরূপ যে সংবিধানটি রচিত হলো, সেই সংবিধানটি কি যথাযথভাবে এই অঞ্চলের মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পেরেছে কিনা বা পারছে কিনা? আর যদি পেরেই থাকে তাহলে এই যে 5ই অগাস্টে মানুষ ঝাঁপিয়ে পড়ল এবং প্রতিবাদে ফেটে পড়ল, এবং পুরো জুলাই জুড়ে যে গণহত্যা বাংলাদেশে চলল, সেটা কি এই সংবিধানের আওতায় অবৈধ কিনা? হয়তো সেটা অবৈধ নয়,
আপনি আহ, এই যে এ, যে সংবিধানটি আমাদের এখন আছে সেই সংবিধানের অধীনে এই যে গণহত্যা এবং আহ, লুটপাট এই সমস্ত কিছুকে আসলে বৈধতা দেওয়ার মতো, আইনি বৈধতা দেওয়ার মতো ফাঁকফোকর এই সংবিধানের দ্বারা তৈরি সমস্ত আইনগুলো একসাথে করলে সেখানে পাওয়া যাবে। তাহলে আমাদের যে জুলাইয়ে যে গণ অভ্যুত্থানটা হলো সেটা বিদ্যমান সংবিধান ও সংবিধানের অধীনে যত যত আইন এবং অন্ধকার যে জায়গাগুলো ফাঁকফোকর আইনের রয়েছে তার বিরুদ্ধেই এখানে একটা মাস আপরাইজিং হয়েছে। এখন আমরা যদি মনে করি যে না এই সংবিধানের ভিত্তিতেই এই সংবিধানটাকে রেখে আমাদেরকে আগাইতে হবে এবং এর ভিতর দিয়েই আমাদেরকে নতুন একটি বাংলাদেশ তৈরি করতে হবে, তাহলে আহ, জিনিসটা হচ্ছে এরকম, আপনি আপনি হচ্ছে পানিতে নামবেন, আপনি মানে সাঁতার শিখবেন, অথবা আপনি নতুন একটি দেশ গঠন করতে চান, অথচ নতুন একটি দেশ গঠন করতে হলে নতুন ধরনের একটা গঠনতন্ত্র যে আমাদের দরকার, যে এই গঠনতন্ত্রে সত্যিকার অর্থে অর্থনৈতিক শ্রেণী থেকে শুরু করে লিঙ্গীয় শ্রেণী, ধর্মীয় শ্রেণী, এই সমস্ত শ্রেণীগুলোর এবং পেশাগুলোর মানুষের যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে, সেই দিকে আমরা না গিয়ে যদি আমরা বিদ্যমান যে আইনি কাঠামো এবং প্রশাসনিক কাঠামো এগুলোকে রেখে দিতে চাই, তাহলে ধীরে ধীরে বাংলাদেশ আবার সেই আগের ফেসিবাদ উৎপাদনের, নতুন নতুন ফেসিবাদ উৎপাদনের একটা কারখানায় থেকে যাবে। আপনি এই মানে ফেসিবাদ পুনরুৎপাদনের কারখানা থেকে বের হইতে পারবেন না। তাহলে আমরা বলছি একটা গণ অভ্যুত্থান অথবা বিপ্লব চলাকালীন সংবিধান আসলে বিদ্যমান সংবিধানের বিপরীতেই সেই আপরাইজিংটা হয়। তাহলে বিদ্যমান সংবিধান আপনি রেখে বা সংবিধানের সমস্ত আইন রেখে আপনি কিভাবে নতুন বাংলাদেশ তৈরি করবেন? এটা কি আদৌ সম্ভব? এই যে আকাঙ্ক্ষাটা, এটা কি প্র্যাকটিক্যাল কোনো আকাঙ্ক্ষা? কিংবা ধরুন বিশ্বের যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সেখানকার সংবিধান অথবা গঠনতন্ত্রের বিপরীতেই সেই বিপ্লব হয়েছে, তখন তাহলে তারা কিভাবে চলেছে? আমরা যদি মানে রাশিয়ান রেভলিউশন অথবা ফরাসি বিপ্লবের দিকে তাকাই, আমরা দেখব যে বিপ্লব পরবর্তীতে তো আসলে পুরাতন আইন কিংবা সংবিধান কোনোটাই কার্যকর থাকে না। তাহলে একটা রাষ্ট্র কিভাবে চলে? রাষ্ট্র তখন সাময়িকভাবে নতুন গঠনতন্ত্র তৈরি হওয়ার আগ পর্যন্ত তারা যেটা করে, তারা ডিক্রি অথবা ঘোষণাপত্রের মাধ্যমে চলে। এখন আমরা যদি মনে করি যে আমাদের সমস্ত আইন এবং সংবিধানের সমস্ত ধারাগুলো আমাদেরকে রেসপেক্ট করতে হবে এবং সেইভাবেই আমাদের সমস্ত সিদ্ধান্ত নিতে হবে, তাহলে আসলে বৈপ্লবিক পরিবর্তনটা এখানে হবে না, এটা সম্ভব না। কারণ এখন তো আপনি যদি ওই মানে আগের যে আইন, সেই আইনের ভিত্তিতে সব কিছু করতে চান, তাহলে আপনি সেই আগের সমস্ত ফ্রেমওয়ার্কের ভিতরে আপনি ঢুকে যাবেন এবং সেখান থেকে আপনি বেরোতে পারবেন না, নতুন কোনো কিছু তৈরিও করতে পারবেন না। এখন তাহলে এক্সিকিউটিং অর্ডারগুলোকে আমাদেরকে দিক নির্দেশনা হিসেবে রাষ্ট্র পরিচালনার গ্রহণ করতে হবে এবং সেটাই হবে নতুন বাংলাদেশ গঠন করার মানে প্রথম ধাপ। এই যে নির্বাহী আদেশ বনাম একটা বিচারিক প্রক্রিয়ার ভিতর দিয়ে আসা, আমরা তো জানি এই দেশের বিচারিক প্রক্রিয়া কতটুকু দীর্ঘ সূত্রিতার ভিতর দিয়ে একটি জায়গায় গিয়ে পৌঁছায়, একটা সিদ্ধান্তে আসতে পারে এবং সেখানে নানান ফাঁকফোকর আছে। এইটার ভিতরে যদি আমরা ঢুকে যাই, তাহলে হয়তো জুলাইয়ের যে বিচার কার্য সেটা আসলে আমরা কখনোই সফলতার মুখ দেখবে না। আর আমরা নতুন করে একটা যে গঠন করতে চাই, যে গঠনে জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে, সেটাও আসলে আমরা করতে পারবো না। কারণ পুরাতন আইন এবং পুরাতন সংবিধান আমাদেরকে বারবার টেনে ওই জায়গায় নিয়ে যেতে যাবে
যেই জায়গায় ক্ষমতা আসলে একটি খুব ক্ষুদ্র একটি গোষ্ঠীর কাছে আহ, আহ, কি বলে কুক্ষিগত থাকে এবং জনগণের সাধারণ মানুষের সেখানে কোনো অ্যাক্সেস থাকে না। সংবিধানটা হয়ে গেছে এখন আমাদের বিশ্বের সব জায়গাতেই যে সমাজে বিদ্যমান যে শ্রেণীসমূহ একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত, তার মাঝখানে বিজয়ী শ্রেণীর ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। আমাদের দেশেও তাই, এবং আমাদের দেশে বিজয়ী শ্রেণী কারা সেটা তো আমরা জানি, এবং সেই বিজয়ী শ্রেণীর ইচ্ছা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন আকারেই এই সংবিধানটা এবং তার অধীনে সমস্ত আইন রয়ে গেছে। আমাদেরকে এটা একটা মানে পরিবর্তিত পরিস্থিতি, এটা মেনে নিয়ে আমাদের আগাইতে হবে, এবং এটা মাথায় রাখতে হবে এক্সিকিউটিং অর্ডারগুলো যাতে জন আকাঙ্ক্ষার বিপরীতে না যায়, এবং যারা এই এক্সিকিউটিং অর্ডারের দায়িত্বে আছেন অথবা দিবেন তারা এটাকে কীভাবে আরও অনেক বেশি ডেমোক্রেটিক, আরও অনেক বেশি মানুষকে নিয়ে অংশগ্রহণমূলকভাবে এটা করতে পারেন, সেই দিকে মনোযোগ দেওয়াটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ এটাও আবার তাহলে অল্প কয়েকজনের সিদ্ধান্তে পরিণত হবে, আমরা তো সেটা চাই না। এত এত মানুষ প্রাণ দেওয়ার পরে জুলাইতে বাংলাদেশে একটা সত্যিকারের গণতন্ত্র প্র্যাকটিস করার মতো একটা অবস্থা চলে আসছে, এবং সেইখানে আমাদেরকে যাইতে হবে টুডে অর টুমোরো। আপনি যদি সেটা করতে বিলম্ব করেন অথবা যথেষ্ট পরিমাণে আউট অফ দ্য বক্স চিন্তা না করেন আপনি, এবং গতানুগতিক পন্থায় আপনি চলতে চলতে চান, এবং একটা মানে পুরান ধারার যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি এবং আওয়ামী লীগের মতোই যদি আপনার অ্যাটিটিউড হয়, তাহলে আসলে মানুষ এখানে আপনাকে খুব বেশি দিন সহ্য করবে না। যত বেশি পরিমাণে সম্ভব মানুষের ইচ্ছাকে আপনার এবং আপনাদের এক্সিকিউটিং অর্ডারের পিছনে এনে দাঁড় করান। আদারওয়াইজ আপনারা নিজেরাও বাঁচতে পারবেন না, আমাদেরকে বিপদে ফেলবেন, এবং হচ্ছে এই যে নতুন যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, নতুন একটি বাংলাদেশ, সার্বভৌম একটি বাংলাদেশ তৈরি হওয়ার, সেটা আসলে আমরা অ্যাচিভ করতে পারবো না। এবং আমার কাছে যেটা মনে হয়, এটা বাংলাদেশে শুরু হয়েছে, এটা পুরো সাউথ এশিয়াতে ছড়ায় যাবে। এখন আমাদের কাছে অপরচুনিটি, সুযোগ আগে আসছে, আমরা যদি এটাকে আগে গ্রহণ করতে পারি তাহলে পুরো সাউথ এশিয়ার সামনে একটা রোল মডেল তৈরি করতে পারবো কীভাবে একটি অগণতান্ত্রিক ফ্যাসিস্ট রাষ্ট্রকে একটি সত্যিকার অর্থে সার্বভৌম, অর্থাৎ যেখানে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় সমস্ত মানুষের অংশগ্রহণ করার সমান সুযোগ থাকে। ধন্যবাদ।